শিক্ষার টেকসই উন্নয়ন এই সেমিনারের উদ্যোক্তা বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম রয়েছেন আমাদের প্রধান অতিথি জাতীয় নেতা আমার অত্যন্ত প্রিয় ভাজন সচ্ছল ব্যক্তিত্ব বিএনপি ভাইস চেয়ারম্যান মিস্টার নিতাই রায় চৌধুরী এবং উপস্থিত সুধী মণ্ডলী অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। মনে হচ্ছে সঠিক সময় একটি সঠিক আলোচনা হচ্ছে। এই 5ই আগস্টের পর, এই বিপ্লবের পর, দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট বেশ অনেকগুলো সংস্কার কমিটি করেছেন। শুনতে পাচ্ছি যে কিছুদিনের মধ্যেই তারা একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে। আমার অনুরোধ থাকবে, পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ দেশ রয়েছে যেখানে 5 কোটি তাদের জনসংখ্যাও নেই, আর আমাদের দেশে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষক মিলিয়ে প্রায় 5 কোটি রয়েছে। সেদিক দিয়ে হিসাব করলে আমাদের দেশে একটি পার্মানেন্ট স্থায়ী একটি শিক্ষা কমিশনের প্রয়োজন রয়েছে বলে আমি বোধ করি। সংস্কার কমিশন করা হয়, বিলুপ্তি হয়ে যায়। যেমনিভাবে কিছু কিছু সংস্কার কমিশনকে বলা হয়েছে, যেমন নির্বাচন সংস্কার কমিশনকে বলা হয়েছে 31 ডিসেম্বরের ভিতরে। ভাই একটু করবেন, আপনার পিছন থেকে একটু সরবেন, মিলন ভাইয়ের পিছন থেকে ভাইজান দয়া করে, ক্যামেরায় খুব খারাপ দেখা যাচ্ছে। তুমি ঘিরে ফেলছেন, ভালো লাগে না তো দেখতে। দেখতে তো ভালো লাগে না। বক্তার পিছন থেকে আপনারা দয়া করে একটু সরে যান। কিন্তু আমি মনে করি শিক্ষা কমিশনের চলমান কমিশন হওয়া প্রয়োজন রয়েছে। শিক্ষা কমিশন একটি পার্মানেন্ট সাংবিধানিক একটি শিক্ষা কমিশনের প্রয়োজন রয়েছে। আমাদের দেশে ইউনিভার্সিটি গ্র্যাড কমিশন রয়েছে যারা শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে। আমার ভাবনা হচ্ছে এমন একটি শিক্ষা কমিশন হবে যেটি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে প্যারালালি কাজ করবে এবং তাদের গবেষণা লব্ধ অভিজ্ঞতা এবং তাদের সাজেশন শিক্ষা মন্ত্রণালয় শুনবে, তবে তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না। কারণ শিক্ষাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল সম্পদ। পৃথিবীতে প্রায় 30টির বেশি ডেভেলপ নেশন রয়েছে যেখানে মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ, অর্থাৎ বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। কিন্তু বাংলাদেশের বিষয়টি কিন্তু তার উল্টো। আমরা এখানে দেখতে পাচ্ছি মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। এই ক্ষেত্রে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার। সেই জন্যই বিশ্বাস করি যে বিশ্বের মানচিত্রে উন্নত বিশ্বে বাংলাদেশে একটি অবস্থান নিশ্চিত হবে যদি আমরা এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। সেই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আজকের দিনে আলোচনা হচ্ছে উচ্চ শিক্ষায় অনার্স লেভেলে সার্টেন টাইমের জন্য একটি কারিগরি শিক্ষা থাকতে হবে। কারিগরি কি বলতে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলছি না বা সিভিল কনস্ট্রাকশন বলতে। কারিগরি বলতে এখানেও যে আমাদের এই যে ভিডিও এডিটিং, ক্যামেরা, ইন্টারনেট, মিডিয়া, দিস আর অলসো কারিগরি। এনিথিং ইউ মাস্ট লার্ন উইথ ইউর এডুকেশন, সেটা আমাদের দেশে প্রয়োজন রয়েছে। এমনকি আমরা যে এক্সপেক্টেডদের কাছ থেকে যে রেমিটেন্স আমরা আর্ন করি নিয়ারলি $22 বিলিয়ন, সেটাও কিন্তু মিনিমাম ডেভেলপ হতে পারে যদি আমরা আমাদের এই কর্মসংস্থানের সময় ট্রেন করে তাদেরকে পাঠাই। সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের কারিগরি শিক্ষার প্রোগ্রাম রয়েছে। আমাদের দেশে সর্বমোট 23টি মিনিস্ট্রিতে কারিগরি শিক্ষার কাজ করানো হয়, শেখানো হয়। কিন্তু আমার মনে হচ্ছে সমন্বিতভাবে এই 23টি মন্ত্রণালয় ইন্ডিভিজুয়ালি কারিগরি শিক্ষার কোনো ব্যবস্থা না করে যদি একটি কারিগরি মন্ত্রণালয় করা যেতে পারে, সেটিও বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। অর্থাৎ এই জনসংখ্যাকে
একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা চাই মানব সম্পদ বাংলাদেশ যেন করতে পারি। এটি হচ্ছে আজকের এই অনুষ্ঠানে আমি দেখে যা বুঝলাম। এখানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম বিগত সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে যে যে কাজগুলো হয়েছে তার একটা বিবরণ দিয়েছে, ছোট্ট একটি আইটেম বার করেছে যেটা অনেকেই খেয়াল করেনি। আমাদের সময় একটি আনন্দ শিক্ষা বলে একটি প্রোগ্রাম ছিল, অর্থাৎ এই যে ঢাকা শহর বা বিভিন্ন শহরগুলো উপশহরগুলোতে অনেকেই দিনে বাসায় কাজ করছে, তাদের জন্য একটি আনন্দ স্কুলের ব্যবস্থা করা হয়েছিল যে অবসর সময় রাতে বা বিকেলে তারা যেন লেখাপড়া করতে পারে। সামগ্রিকভাবে আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া চেয়েছিলেন শিক্ষাকে সার্বিকভাবে উন্নতি করার জন্য, এবং ওনার সময় যে ব্যাপক সফলতা হয়েছে যেটা গত 17 বছরে বিলীন হয়ে গিয়েছে। কারিকুলাম হতে শুরু করে জিপিএ গ্রেডিং হতে শুরু করে এমন কোন জায়গায় নেই যে তারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেনি। অর্থাৎ একটি জাতিকে ধ্বংস করতে হলে যা যা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা। ধ্বংস করার জন্য কোনো নিউক্লিয়ার বোমের দরকার হয় না, শিক্ষা হলেই হয়। এই তো আমি ওখানে বসে নিতাই দাকে জিজ্ঞেস করলাম যে ইন্টারিম গভর্নমেন্ট ডিপ্লোম্যাটিক চিঠি পাঠিয়েছে ভারতের কাছে শেখ হাসিনা পতিত সরকার প্রধানকে বাংলাদেশের হাতে এই ট্রিটি রয়েছে আমাদের, সেই ট্রিটি অনুযায়ী যেন ফেরত পাঠিয়ে দেয়। জানতে চাইলাম ওনার অভিমত, তো উনি বললেন হাসতে হাসতে, ঠিক সেই সময় আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিটিভি রিপোর্টার ছিলেন, সেই সময় তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে আর দেশে আনার দরকার নেই। উনি বলছিলেন না আনলে 200 বার ফাঁসি দিবে কিভাবে, অন্তত 200 বার ফাঁসি হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে বেশ আলোচনা ঝড় উঠেছে যে আদৌ তাকে ফেরত দেবে কিনা। আমরা সুস্পষ্টভাবে বলতে পারি ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। ঠিক। আমরা যেভাবে পার্শ্ববর্তী প্রতিবেশকে পাল্টাতে পারবো না, তারাও প্রতিবেশী বাংলাদেশকে পাল্টাতে পারবে না। চেষ্টা করেছে তারা যতটা পারে এই 8ই আগস্টের পর ষড়যন্ত্র করতে, কিন্তু প্রত্যেকটি ষড়যন্ত্রই তার ব্যর্থ হয়েছে এবং বুমেরাং হয়েছে। তারা ভেবেছিল আমাদের ভিসা বন্ধ করে দিলে আমরা কষ্ট পাবো, নির্যাতিত হব এবং তাদের দ্বারস্থ হব, কিন্তু ভিসা বন্ধ করে দেখা গেল তাদের মেডিকেল সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দিয়ে দেখলো তাদের পর্যটন সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দেখলো তাদের মেডিকেল সেক্টর, এডুকেশন সেক্টর, প্রত্যেকটি সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দেখেছে তাদের কলকাতায় শূন্য রাস্তায় মানুষ, কুকুর, যেমন আমাদের সময় ভোট কেন্দ্রে কুকুর ঘুরে বেড়ায়, আজকে কলকাতার স্ট্রিট গুলোতে এখন বিড়াল আর কুকুর আর ইঁদুর এবং তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে, তাদের পর্যটন নেই। ময়ূক যেভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন দিয়ে বাংলাদেশের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, সেই জায়গাও তার ব্যর্থ হয়েছে। এখন দেখতে পাচ্ছি কৃষকরা তার আলুর বস্তা নিয়ে তার বাড়িতে রেখে আসছে, পেঁয়াজ নিয়ে তার বাড়িতে রেখে আসছে। অর্থাৎ এই পশ্চিম বাংলায় এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছিল, এই কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠেছিল বাংলাদেশের জন্যই। অতএব বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারবে না। তারা চেয়েছিল এই 5ই আগস্টের পর কৃত্রিম বন্যা সৃষ্টি করে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেওয়া, দিয়েছিল ভাসিয়ে। সেদিন আর দূরে নয় যেদিন বাংলাদেশ পাল্টা বাদ দিয়ে তাদেরকে পানি আটকে তাদের দেশে আমরা ভারতের সাথে যে পররাষ্ট্রনীতি চাচ্ছি সেখানে মেলাইস্ট নান, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাচ্ছি, কিন্তু ভারত জনগণের সাথে জনগণের সম্পর্ক না করে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক না করে, একটি পতিত সরকারের সাথে তারা সম্পর্ক রেখে বাংলাদেশকে তারা তাদের করলগত করতে চাচ্ছে। এই পলিসি থেকে ভারতকে, এই মোদী সরকারকে ফিরতেই হবে, তার কোনো বিকল্প নেই এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে
দিতেই হবে, কারণ আমাদের সাথে যে চিঠি রয়েছে, যে স্বাক্ষর তারা করেছে, তাদের সাথে কোনো বিকল্প নেই। যদি তারা না দেয় তাহলে হেগ আইসিসি কোর্টে আমরা যাব এবং সেখানে নিশ্চিত আমরা তাকে ফেরত পাবো। যেই বাংলাদেশকে যেভাবে তারা ধ্বংস করেছে, যেভাবে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা হতে অর্থনৈতিক ব্যবস্থা লুট করে বাংলাদেশকে ধ্বংস করেছে, সেখান থেকে আমাদের ফিরে আসতেই হবে। আপনারা দেখেছেন গত পরশুদিন $300 মিলিয়ন পাচারের একটি নতুন খবর বেরিয়েছে। এই খবরটি 2014 সালে সিজার বলে বাংলাদেশি বংশ উদ্ভূত একজন আমেরিকান নাগরিক 24 বছর বয়সী, সে এই বিষয়টা নিয়ে FBI সাথে লড়েছিল বলে তাকে 44 মাস জেল খাটতে হয়েছিল। একটি প্রেস কনফারেন্স করেছিল, তার কাছে নথি ছিল এই $300 মিলিয়ন পাচারে, এবং নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটি রেস্টুরেন্টে, বাংলাদেশের রেস্টুরেন্টে একটি প্রেস কনফারেন্স করতে গিয়েছিল। ওই যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ তাদেরকে পিটিয়েছিল। শুধু বাংলাদেশে নয়, বিদেশের মাটিতেও তারা কথা বলতে দিত না। এই সেই আওয়ামী লীগ, এই সেই পতিত সরকার, তারা আজ পালিয়েছে। অতএব তাদেরকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতেই হবে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শাহ আলম বললেন যে তাকে যদি ধরে নিয়ে যেত তাহলে কি হতো। আপনি নিশ্চিত থাকতে পারেন, হারুন সাহেব যদি আপনাকে ধরে নিয়ে যেত, একটি সুন্দর ভাতের হোটেল ছিল, আপনাকে ভালোভাবে ভাত খাওয়াতো, সেই নিশ্চয়তা তিনি দিয়েছিলেন। ঘাবড়ানোর কোনো কারণ আপনার ছিল না। শুধু মন্ডলী, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা অত্যন্ত আশাবাদী যে আজকে যে নোবেল লরিয়েট, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, যিনি পৃথিবীর 195টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশের সরকার প্রধান, যিনি হাইয়েস্ট রিওয়ার্ড পেয়েছেন পৃথিবীতে, আমরা সেটা নিয়ে গর্ব করি এবং বাংলাদেশ ব্র্যান্ডেড হচ্ছে বিশ্বের সেরা দেশ। আমরা দেখেছি এই সরকার তারা অনেক সাফল্য এনেছে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে, দুর্নীতির শ্বেতপত্র হতে শুরু করে অর্থনৈতিক শ্বেতপত্র, এই গুটি কয়েক বিষয়ে তারা বেশ সফলতা দেখিয়েছে। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের খানিকটা ব্যর্থতা রয়েছে। জনপ্রশাসন, পুলিশ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ে তাদের ব্যর্থতা রয়েছে। এই ব্যর্থতার ঝুড়ি বৃদ্ধি হতে না হতেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন না হয়, বিলম্বিত নির্বাচন হলে ষড়যন্ত্র দানা বাঁধতে পারে, সেই জন্য আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন যত শীঘ্রই দেওয়া যায় ততটাই আমি মনে করি ভালো। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যৌক্তিক সময় নিয়ে তারা যেন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের খানিকটা ব্যর্থতার ঝুড়ি বেড়ে যাচ্ছে, সেজন্য আমরাও চাচ্ছি অতি শীঘ্রই যেন নির্বাচনকে করে একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। শুধু মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নতুন রাজনৈতিক দল বেরিয়ে আসছে। আমরা ওয়েলকাম জানাই যে সুন্দরভাবে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে যদি নতুন কোন রাজনৈতিক দল আসে, সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি আছে বলে আমরা মনে করি না। তবে এমন কোন ফ্যাসিস্ট দল যেন বাংলাদেশে না হয়, সেদিকে আমাদেরকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আমরা বিশ্বাস করি সরকার তার নিরপেক্ষতা রাখবে এবং আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু রাজনীতি এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি যে 31 দফা রাষ্ট্র মেরামতে দিয়েছেন, সেখানে এমন একটি দফাও নাই যে তারা বাদ দিতে পারবে। এবং যত প্রস্তাব এই সংস্কার কমিশনগুলো দিয়েছে, প্রত্যেকটি এই 31 দফা রাষ্ট্র মেরামতের মধ্যে রয়েছে। এমনকি আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 2030 যে ভিশনের কথা বলেছেন, এই ভিশনও যা বলা হয়েছে প্রত্যেকটি আজকের এই সংস্কারের যা রয়েছে তারা সেই প্রস্তাবগুলোই করছেন। এমনকি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বলেছেন নির্বাচনের পরে আমরা জাতির ঐক্য গঠনের জন্য জাতীয় সরকার করব।
আমরা দেখতে পাচ্ছি ওনার বক্তব্য সুস্পষ্টভাবে আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলার যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটাই হচ্ছে সঠিক আমাদের পথ চলা। তাই আমরা বিশ্বাস করি সকলের ঐক্যের মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি হবে, যে সনদের আলোকে আগামী নির্বাচনের পরে নির্বাচিত সরকার এই জনগণের এই বিপ্লবে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এই আশা ব্যক্ত করে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আগামী দিনের সরকার করবে এই আশা রেখে আজকের প্রধান অতিথিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।